নমস্কার। হেলথলাইনে আপনাদের সবাইকে স্বাগত। হেলথলাইন মানে আমাদের সুস্থ থাকার মাধ্যম হয়ে উঠেছে দিনে দিনে। তার কারণ আমরা দেখুন সময়ের সাথে তাল রেখে অনেক অত্যাধুনিক হয়েছি বটে, একটা সমস্যা কিন্তু দিনে দিনে বেড়ে গেছে। কি সমস্যা? নতুন নতুন রোগ ব্যাধি আমাদের বাড়ছে। আবার বেশ কিছু রোগ আছে এমন যে রোগগুলো আগেও ছিল, এখনো আছে, কিন্তু সমস্যাটা এখানেই যে এখন সংখ্যাটা অনেক বেড়ে গেছে। তার অনেক কারণ অবশ্য থাকতে পারে। ডক্টরদের মতে বেশ কিছু মানুষ অনেক বেশি আগের থেকে সচেতন হয়ে উঠেছেন, তার জন্য কিছু সময় দেখা যায় কিছু কিছু মানুষ ডক্টরের কাছে পৌঁছে যাচ্ছেন। তার ফলে গণনা করা সম্ভব হচ্ছে যে সমস্যাটা কিন্তু বেড়েছে। বিষয় যাই হোক, আমাদের লক্ষ্য একটাই যে আমরা নিজেরা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখতে পারি। কারণ একটা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা নিয়ে লম্বা সময় আমরা দিন যাপন করব, সেটা তো কাম্য নয় মূলত, না? আর এখনকার দিনে ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক উন্নত যেখানে রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। এক একটা সেক্টরে এক একজন ডক্টর সেই বিষয়ে এক্সপার্ট। আমাদের সবসময় এক্সপার্টদের কাছে যাওয়া উচিত। তাই জেনে নেওয়াটা প্রয়োজন যে আমরা কোন সময় কোন ডক্টরের কাছে কখন যাব, কি সমস্যা হলে আমরা কোন ডক্টরের কাছে পরামর্শ নিতে যাব। প্যারালালি আমরা সঠিক সময়ে কিছু লক্ষণকে জেনে নেব, লক্ষণকে জেনে নিয়ে আমরা সচেতন হব, সজাগ হব। এই বিষয় হচ্ছে আমাদের আলোচনা এগিয়ে চলে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে। আজকে আমাদের বিষয় থাকছে মহিলাদের স্তনে ক্যান্সার। আমরা যদি বলি শুধু মহিলা, একেবারেই নয়, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে স্তন ক্যান্সারের রেটটা বাড়ছে। এখান থেকেই বোধহয় জানানো প্রয়োজন যে আমরা কি করে ভালো থাকতে পারি এরকম পরিস্থিতিতে। কারণ যদি জেনে নিই, একটু কারণগুলোকে অ্যাভয়েড করি, সেটাও কিন্তু একটা ভালো থাকার অবশ্যই মাধ্যম হতে পারে। আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো, এবং এ বিষয়ে যিনি বিশদে বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার সাথে আলোচনায় থাকছেন ডক্টর ইমদাদুল হক, MBBS, DNB, FMAS। প্রথমে অনেক স্বাগত আপনাকে ডক্টর। নমস্কার। আমরা আজকের সময় দাঁড়িয়ে দেখছি যে ব্রেস্ট ক্যান্সার যে হারে বাড়ছে, এবং বেসিক্যালি ইন্ডিয়াতে যদি বলি সমীক্ষাটা কিন্তু সত্যি একটা ভয়ের উদ্রেক করে। এতদিন মানুষের কনসেপ্ট, বহু মানুষের হয়তো বা এখনো থেকে থাকবে যে ব্রেস্ট ক্যান্সার মানেই মহিলাদের স্তনের একটা ক্যান্সার। সেটা কিন্তু নয়, পুরুষদের মধ্যেও অনেক অংশে বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে। এবং যেহেতু এটা পুরুষদের বিষয়, অনেক সময় তারা বুঝতে পারেন না, ব্যাপারটা ইগনোর করেন। ইগনোর থেকেই ডক্টররা বলছেন সমস্যাটা বাড়ছে। প্রথমেই জানবো, এই যে এত বেড়ে যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এটার কারণটা কি? এটার একটাই কারণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আজকের যুগে মানুষ দাঁড়িয়ে অ্যালকোহল কনজামশন, ফ্যাট কনজামশন এবং আপনার স্মোকিং, এই হারটা অনেকটা বেড়ে গেছে। যেই জিনিসগুলো অনেকটা ব্রেস্ট ক্যান্সারের একটা ফ্যাক্টর। আবার মহিলাদের মধ্যে লেট নালিপ্যারিটি মানে যত দেরি করে মহিলারা বাচ্চা নেবেন, যাদের 35-এর পরে প্রেগনেন্সি, বাচ্চাদেরকে মানে সেই 35-এর পরে প্রেগনেন্সি, সেটা একটা রিস্ক ফ্যাক্টর ব্রেস্ট ক্যান্সারের। এই সমস্ত কারণের জন্য। তারপর জাঙ্ক ফুড যে সমস্ত, সেইগুলোতে ইস্ট্রোজেন সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো আছে, সেই সমস্ত খাবারের জন্যই, এই লাইফস্টাইল মডিফিকেশনের জন্য, ওবেসিটি, এই কারণগুলোর জন্যই ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়ছে। আচ্ছা, এই যে খাবার দাবারের জন্য কি আদতে এবং লাইফস্টাইলের জন্য কি হরমোনের উপরে প্রভাব পড়ে? হ্যাঁ, অবশ্যই প্রভাব পড়ে। খাবারের উপরে আপনার শরীরে কিছু কিছু খাবারের ইস্ট্রোজেনের মাত্রা হেরফের হয়। ফ্যাট জাতীয় খাবার, ইস্ট্রোজেনটা আপনার একটা স্টেরয়েড হরমোন, তো সেটা ফ্যাট থেকেই তৈরি হয়। তো সেই সমস্ত ফ্যাট শরীরে, যাদের ওবেসিটি বেশি, তাদের হওয়ার চান্স বেশি থাকে ব্রেস্ট ক্যান্সার। যারা ধরুন ফ্যাট কনজামশন বেশি করছে, যারা ধরুন অ্যালকোহল, সেটাও একটা কজ ইনডিরেক্টলি, যেটা ফ্যাট শরীরে ওবেসিটি বাড়াচ্ছে, সেখান থেকেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আর এমনি তার সঙ্গে স্মোকিং তো আছেই। স্মোকিংটা তো অনেক ধরনের, প্রায় অনেক ধরনেরই আপনার কার্সিনোজেনিক ফ্যাক্টর থাকে সিগারেটের মধ্যে, সেটা সেই কারণের জন্য হতে পারে আপনার। এই যে ইস্ট্রোজেনের একটা বিষয় বলছেন ডক্টর, আমরা সাধারণত জানি যে ইস্ট্রোজেনের সাথে একটা এজ গ্রুপ জুড়ে থাকে জেনারেলি। বিভিন্ন আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার উঠে এসেছে, আমরা সেখান থেকে যেটা জেনেছি। তো এক্ষেত্রে আদতে কি কোনো এজ লিমিটেশন রয়েছে, যে এই এজ মানে
অনেক বেশি সম্ভাবনাটা বেড়ে গেল। হ্যাঁ, এজ লিমিটেশন বলতে গেলে 60 ইয়ার্সের পরে সাধারণত ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে হচ্ছে মাদার সিস্টার, তাদের হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তাদের প্রবণতা রিলেটিভ রিস্ক বলা হয় 2, মনে হচ্ছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্স অনেকটা বেশি। কারো ক্ষেত্রে যদি মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মা বোন দুজনেরই আছে, তার হওয়ার প্রবণতা আরো বেশি হবে। কিছু কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে, BRCA1 মিউটেশন, BRCA2 জিন মিউটেশন, এইগুলো হচ্ছে ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সারের কারণ আর কি। তাহলে যে পরিবারে ধরুন কারোর এই যে আপনি বলছেন একটা রিলেশনের ব্যাপার রয়েছে, বাড়িতে বাবা মা বোন যারা ফার্স্ট ডিগ্রি রিলেশন, তাদের যদি কারো ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে, সেই পরিবারে যারা মেয়ে রয়েছে বা ছেলে রয়েছে তাদেরকে একটু বেশি সচেতন হওয়া উচিত। হ্যাঁ, তাদেরকে বেশি অবশ্যই তাদেরকে বেশি সচেতন হওয়া উচিত। তাদেরকে যদি কোনো ব্রেস্টের লাম্প বা কিছু ধরা পড়ে, তাদেরকে বাড়িতে তারা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারেন, তার বিভিন্ন প্রসেস আছে। এই যে সেলফ এক্সামিনেশনটা বলছেন, এটার প্রসেস বলতে মানুষ কিভাবে বুঝবেন যে আদতে হয়তোবা একটা সোয়েলিং রয়েছে? কারণ বহু মানুষ এরকম রয়েছেন বোধহয় মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনেকের কিন্তু একটা ফোলা ভাব অনেক সময় মনে হতে পারে শরীরের যে কোনো জায়গায়, ঠিক সেভাবে ব্রেস্টেও হতে পারে, কিন্তু সেটা যে আদতে একটা ক্যান্সার হতে পারে ভবিষ্যতে গিয়ে, কি কি লক্ষণ দেখবেন তারা এবং এক্সামিনেশনটা কিভাবে করবেন? প্রথমত যদি কোনো লাম্প কখনোই যদি মনে হয় যে বা কোনো ডাউটও সন্দেহও থাকে, তাহলে ওনার উচিত মানে সুপাইন পজিশনে হাতটাকে এরকম ভাবে রেখে আপনার একদিকে এরকম ভাবে প্যালপেট করা, সুপাইন অবস্থাতে শুয়ে হাতটা এরকম ভাবে রেখে আপনার ব্রেস্টটাকে প্যালপেট করা উচিত, লেফট সাইডে আর রাইট সাইডে সেরকম ভাবেই এরকম ভাবে। তো প্যালপেট করে নেওয়ার পরে ওখানে ওই সমস্ত যদি কোনো লাম্প ফিল হয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করা উচিত, বিশেষ করে কোনো সার্জনের সঙ্গে যোগাযোগ করা উচিত। আচ্ছা, এই যে ফোলাটা থাকবে বলছেন, কোনো লাম্প মানে একটা ফোলা ভাব যেটা বলছেন, ব্যথা মানে কি বুঝবেন? মানে ব্যথা থাকতে পারে বা অনেকগুলো সোয়েলিং থাকতে পারে, না একটা জায়গায় কোনো একটা জায়গায় সোয়েলিংটা হয় বেসিক্যালি ক্যান্সারের আগে, যেটা মানে ইন্ডিকেশন দিচ্ছে? অনেক সময় ইউনিসেন্ট্রিক হতে পারে, মাল্টিসেন্ট্রিক হতে পারে, কখনো কখনো ব্যথা যে থাকবে এরকম ব্যাপার না। ব্যথা হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার সাধারণত ব্যথা পেনলেস হয়, বেশিরভাগ ক্ষেত্রে পেনলেস হয় আনলেস ইট ইজ ইনফ্লামেটেড। আচ্ছা, সাধারণত পেনলেস হয়। আর পেনফুল কারো কারো ক্ষেত্রে যদি এরকমও হয়, কেউ কেউ ম্যাস্টালজিয়া নিয়ে প্রেজেন্ট করে, যাকে বলা হয় মেডিকেল টার্মে বলা হয় ম্যাস্টালজিয়া। সেটা সাইক্লিক্যাল হতে পারে, সেটা নন সাইক্লিক্যাল হতে পারে। সাইক্লিক্যাল হলে আপনার ধরুন মেন্সের 14 দিনের পর থেকে আস্তে আস্তে সেই জিনিসটা বাড়তে 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 ওই 27 থেকে 28তম দিনে একটু কমে যায়, সেটাকে বলা হয় সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া। আর কিছু কিছু ব্যথা থাকে আপনার, সেটা স্ট্রেনের জন্য হতে পারে, মাসল স্ট্রেনের জন্য হতে পারে, সেগুলো আপনার এর সঙ্গে রিলেটেড না। যে আপনার ব্রেস্ট ম্যাস্টালজিয়া সেটা সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া নয়, সেটা নন সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া কিছু লাগে। তো সেই সমস্ত ক্ষেত্রে একজন কোনো সার্জনের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে সেই অনুযায়ী মানে আপনাকে তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে। এখনকার যুগে কিছু কিছু হরমোনাল ট্রিটমেন্ট আছে, অরমিলক্সিফেন, কিছু কিছু আপনার ফ্ল্যাক্স সিডস আছে, 30 গ্রাম করে ফ্ল্যাক্স সিডস যদি নেওয়া হয় সেটাও দেখা গেছে যে লাভদায়ক ম্যাস্টালজিয়ার ক্ষেত্রে। ইভিনিং প্রাইমোসা অয়েল আছে 1 গ্রাম বিডি করে দেওয়া হয়। আরো অন্যান্য ওষুধ আছে, কিছু কিছু হরমোনাল ওষুধ, ড্যানাজল আছে, আরো বিভিন্ন রকম ওষুধ আছে, ট্যামক্সিফেন আছে, যেগুলো দেওয়া হয় আর কি ম্যাস্টালজিয়ার ক্ষেত্রে। তো ম্যাস্টালজিয়া মানে ব্রেস্ট ক্যান্সার পেনলেসও হতে পারে, পেনফুলও হতে পারে। ম্যাস্টালজিয়া কাকে বলছি? ম্যাস্টালজিয়া বলতে ব্রেস্ট পেন হলেই সেটাকে ম্যাস্টালজিয়া বলা হয়। আচ্ছা আচ্ছা, এই যে ব্রেস্টে তো টিউমারও হতে পারে, মানে ফোলা মানে মানুষ ভাববেন টিউমার, অথচ বলছেন যে ক্যান্সারের ক্ষেত্রেও ফোলাটা থাকে। এই যে টিউমার, ব্রেস্টের টিউমার হওয়া এবং ক্যান্সার হওয়া, ক্যান্সারের দিকে যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য বেসিক্যালি কি? দুটোর ক্ষেত্রেই ফোলা থাকছে বা ব্যথা, কিসের পার্থক্য? ব্রেস্ট টিউমার সেটা ইয়াং এজে সাধারণত ফাইব্রোঅ্যাডেনোমার কারণের জন্য হতে পারে, যেটা একটা বিনাইন কজ, সেটা ক্যান্সারের সঙ্গে কোনো রিলেশন নেই। সেটা অনেক ক্ষেত্রে একজন পেশেন্টের ক্ষেত্রে অ্যাসার্টেন করা মুশকিল, তবে কিছু সিমটম যেটা ব্রেস্ট ক্যান্সারের দিকে ইন্ডিকেশন দেয়, সেটা হচ্ছে আপনার নিপল রিট্রাকশন, নিপলটা ভেতরের দিকে যদি ঢুকে যায়, বা ধরুন নিপল ডিসচার্জ, নিপল দিয়ে রস বেরোচ্ছে বিভিন্ন রকম, আপনার কিছুটা সেরাস কালার মানে হচ্ছে পিঙ্কিশ টাইপের রস বেরোচ্ছে, বা হোয়াইটিশ ডিসচার্জও কখনো কখনো হতে পারে সেই জিনিসগুলো। আর তাছাড়া পাকারিং একটা বলা হয় বা ডিম্পলিং বলা হয়, যেটা স্কিনটা কিছুটা ডিম্প করে গেছে ওই ফোলার জায়গাটাতে,
তো সেই জিনিসগুলো আপনাকে কিছুটা ইন্ডিকেশন করা যেতে পারে যে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা হতে পারে। আচ্ছা, যদি এই লক্ষণগুলো থাকে তাহলে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেশি। কিন্তু যদি ব্রেস্ট টিউমার হয় এরকম কিছু থাকবে না নাকি? যদি ফাইব্রয়েডেনোমা হয় তাহলে সাধারণত এই জিনিসগুলো থাকে না, নিপল ডিসচার্জ বা এই সমস্ত কারণগুলো হয় না। আপনার ফাইব্রয়েডেনোমা হলে সেটা শুধু একটা লাম্প থাকবে, সেটা আপনার মোবাইল লাম্প থাকবে ব্রেস্টের মধ্যে, আপনার পুরো ব্রেস্ট টিস্যুর সঙ্গেও সেটা ফিক্সড থাকবে না, সেটা একদম পুরো মোবাইল, আপনি একদিকে হাত দিলে আপনার অন্যদিকে চলে যাবে। তো সেটা সাধারণত সেটা এই কারণের জন্য ফাইব্রয়েডেনোমাকে বলা হয় ব্রেস্ট মাউস। তো সেটা সম্পূর্ণ বিনাইন কন্ডিশন। কিছু কিছু বিনাইন কন্ডিশনেও আপনার মানে হতে পারে, নিপল ডিসচার্জ হতে পারে, যেমন হচ্ছে ডাক্ট একটাশিয়া বলে একটা কারণ হয়, সেটা আপনার মিডল এজেড ওমেনদের ক্ষেত্রে হয়, যে কিছু কিছু ডাক্ট আপনার ডাইলেটেশন হয়ে যায় আর হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়ে সেখান থেকে ডিসচার্জ হয়। তো সেটা একটা বিনাইন কন্ডিশন যেখানে আপনার নিপল ডিসচার্জ হতে পারে। তো সেই কারণের জন্য আপনার ইনভেস্টিগেশন করে দেখা হয়, কোনো সার্জনের কাছে গেলে সেটা আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি করে জিনিসটাকে বোঝা যাবে যে যদি ডাইলেটেড ডাক্ট থাকে মোর দ্যান 3 mm, তাহলে আমরা বলতে পারি যে দিস ইজ কজ অফ ডাক্ট একটাশিয়া, তাহলে সেটা ইট ইজ আ বিনাইন কন্ডিশন অলসো। ব্রেস্টে তো কোনো ফ্যাটি, শুধু ফ্যাট ডিপোজিশনও থাকতে পারে নাকি শুধুমাত্র টিউমার এবং ফোলা মানেই টিউমার এবং ক্যান্সার? ফ্যাট ডিপোজিশন শরীরের যে কোনো জায়গায় থাকতে পারে। ফ্যাট ডিপোজিশন সাধারণত আপনার বিনাইন ফ্যাট ডিপোজিশনটা হচ্ছে লাইপোমা, যেটা আপনার শরীরের লাইপোমা হচ্ছে এমন একটা টিউমার যেটা মানে বিনাইন টিউমার, যেটা শরীরের যে কোনো অংশে হতে পারে, ব্রেস্টেও হতে পারে লাইপোমা। তো সেটাকে কনফার্ম করতে গেলে আমাকে আগে আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি করে দেখতে হবে জিনিসটাকে, সেটার আল্ট্রাসোনোগ্রাফিতে দেখে তারপরে সেটাকে এফএনএসি বা ট্রুকার্ড বায়োপসি, তারপর সেই জিনিসগুলো আসবে। আচ্ছা, মানে ডায়াগনোসিস করে কনফার্মেশন যে এটা কিভাবে কি হতে পারে, সেটা কোন দিকে যেতে পারে। এই যে ডায়াগনোসিস, সব ক্ষেত্রেই ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা শুনে এসেছি এতদিন বিভিন্ন আলোচনায় যেটা উঠে এসেছে যে ডায়াগনোসিস করলেই শুধুমাত্র বোঝা সম্ভব যে কোন কেসটা কোন দিকে যাচ্ছে। বেসিক্যালি কি কি টেস্ট করে আপনারা বুঝতে পারছেন বা কনফার্ম হচ্ছেন যে না এটা একটা টিউমার বা এটা একটা ক্যান্সার? একটা ব্রেস্ট লাম্পের ক্ষেত্রে বলি, সবসময় আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট করি, যেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড আল্ট্রাসোনোগ্রাফি। ইফ এজ লেস দ্যান 50 years, less than 40 years, then ultrasonography. If age more than 40 years, then mammography. আগে বলা হতো এটা 35, কিন্তু রিসেন্ট গাইডলাইন্সে বলছে 40 years। লেস দ্যান 40 years এ আল্ট্রাসোনোগ্রাফি করাবো, মোর দ্যান 40 years হলে ম্যামোগ্রাফি করাবো, তারপরে আসবে এফএনএসি বা ট্রুকার্ড বায়োপসি। কখনোই মানে আমার কাছে কিছু কিছু পেশেন্ট এসছে যারা আর কি কিছু কোয়াক ডক্টর দেখিয়েছে বা ধরুন আয়ুর্বেদিক ডক্টর দেখিয়েছে, হোমিওপ্যাথিক ডক্টর দেখিয়ে এসছে আর কি, এসে দেখছে যে তাকে আগে থেকেই বায়োপসি প্ল্যান করে দিয়েছে। কখনোই বায়োপসিটা আগে করা উচিত না, সবসময় ইমেজিং করানো উচিত, তারপর ক্লিনিক্যাল এক্সামিনেশন ফলোড বাই ইমেজিং, তারপরে বায়োপসিটা করানো উচিত। ইমেজিং মানে? ইমেজিং বলতে আপনার ইউএসজি ইন কেস অফ এজ যদি আপনার 40-র নিচে থাকে, আর যদি 40-র উপরে থাকে তাহলে ম্যামোগ্রাম করতে হবে। মানে একবার দেখে নেওয়া, দেখে নিয়ে ক্লিয়ার করা, তারপর এফএনএসি যদি সন্দেহজনক কিছু থাকে। কারণ তার আগে যদি করা হয় তাহলে টিস্যুটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ওখানে জিনিসটাকে মানে বায়োপসি নেওয়া মানে ওই জায়গাটাকে আপনার ছেদ করা বা ওই জায়গাটাকে ডিস্টার্ব করা, তাহলে সেখানে অ্যানাটমি খারাপ হয়ে যাচ্ছে। তো সেটাকে আপনার ইমেজিং এ পরবর্তীকালে অ্যাসার্টিন করা একটু অসুবিধা হয়ে যায়, তখন আমাদেরকে আবার রিপিট 14 দিন পরে ইমেজিং করতে হয়। এই যে ক্যান্সারের কথা বলছি আমরা, ক্যান্সার মানে কিন্তু প্রত্যেকে বোধহয় আজকের সময় দাঁড়িয়ে জানেন যে অনেকগুলো স্টেজ হয়, ডিভিশন থাকে, যে এই সময় থেকে মানুষ রিকভার করতে পারে, এটা খুব লাইট একটা বিষয় রয়েছে যেটা ট্রিটমেন্টে সারা সম্ভব, এবং আস্তে আস্তে ডিটোরিয়েশন স্টেজ বাড়তে থাকে। এক্ষেত্রে কি করে স্টেজ ডিটারমিনেশন করা হয় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে? এজ ডিটারমিনেশন অ্যাকচুয়ালি আমরা যখন দেখি, মানে স্টেজ ডিটারমিনেশন যেটা হচ্ছে আপনার টিউমারের সাইজ, ফার্স্ট আছে টিএনএম, আমরা ফলো করি হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন। সেখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে টিউমার সাইজটা লেস দ্যান 2 সেন্টিমিটার যদি হয় সেটা T1 ধরা হয়। আচ্ছা, যদি ব্রেস্ট ক্যান্সার কনফার্ম হয় তাহলে ক্লিনিক্যালি সেটাকে আপনার T1 ধরা হয়। T2 ধরা হয় যদি 2 to 5 সেন্টিমিটার থাকে, আর T3 ধরা হয় মোর দ্যান 5 সেন্টিমিটার থাকলে, আর T4A হয় যদি আপনার সেটা চেস্ট ওয়ালের সঙ্গে আপনার ফিক্সড থাকে। টিউমারটা চেস্ট ওয়ালের সঙ্গে ফিক্সড মানে হচ্ছে চেস্ট ওয়ালের যে মাসল থাকবে সেটা হচ্ছে আপনার ইন্টারকস্টাল মাসলস অ্যান্ড সেরেটাস অ্যান্টেরিয়র, নট পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস মেজরের সঙ্গে যদি ফিক্সড থাকে সেটা চেস্ট ওয়াল এক্সটেনশন মানে ধরা হয় না।
সেটা যদি সেরেটাস অ্যান্টেরিয়র বা আপনার ইন্টারকস্টাল মাসলের সঙ্গে অ্যাটাচ থাকে, তাহলে সেটাকে ধরা হয় আপনার চেস্ট ওয়াল ইনভলভমেন্ট। তখন সেটা আমরা টেস্ট করে দেখি, পেশেন্টকে বলা হয় এখানে হাত দিতে, আমরা বিভিন্ন রকম ভাবে দেখি যে সেরেটাস অ্যান্টেরিয়রের সঙ্গে সেটা আপনার ফিক্সিটি আছে কিনা। তাহলে চেস্ট ওয়াল ইনভলভমেন্ট থাকলে 4A হবে। আর তার সঙ্গে যদি আপনার শুধু চেস্ট ওয়াল ইনভলভমেন্ট নেই কিন্তু স্কিন ইনভলভমেন্ট আছে, ধরুন আপনার ওখানে স্কিনে আলসারেশন হয়ে গেছে, যেখানে টিউমার আছে ওখানে আলসার হয়ে গেছে, বা ধরুন আপনার সেখানে পিউডি অরেঞ্জ, মানে অরেঞ্জের স্কিন যেমন হয় সেরকম মতো অ্যাপিয়ারেন্স হয়ে যায়, সেটাকে বলা হয় পিউডি অরেঞ্জ। তো পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স যদি থাকে সেগুলো আপনার 4B তে চলে যাবে, T4B। আর যদি আপনার দুটোই থাকে তাহলে T4C, আর ইনফ্লেমেটরি ক্যান্সারের ক্ষেত্রে আপনার T4D। তো এটা হচ্ছে টিউমার মানে অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড ফিক্সিটি অনুযায়ী টিউমার স্টেজিং। তারপর আছে আপনার লিম্ফ নোডের স্ট্যাটাস। লিম্ফ নোডের স্ট্যাটাস বলতে N1, N2A, N2B, N3A, 3B, 3C। N1 হচ্ছে আপনার যদি অ্যাক্সিলাতে লিম্ফ নোড থাকে, মানে ওটা ক্লিনিশিয়ানদের, লিম্ফ নোড থাকে সেটা মোবাইল, তাহলে ধরা হয় N1। আর N2A ধরা হয় আপনার যদি সেটা ফিক্সড থাকে। মোবাইল মানে মোবাইল বলতে আপনার একটা মুভ করবে, যে লিম্ফ নোডটা পুরো মুভ তাহলে চিন্তার কোনো স্ট্রাকচারের সঙ্গে না, চিন্তার তো অবশ্যই, সেটা N1 মানে ক্যান্সারটা N1 স্টেজে আছে, মানে আমি স্টেজের কথা বলছি। ওটার উপর ডিপেন্ড করে আপনার আর্লি ব্রেস্ট ক্যান্সার, না লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, না মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার, সেটা ধরা হবে। তারপরে আপনার ওখান N2A হবে আপনার যদি ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে। তারপর হচ্ছে N3A, 3B, 3C। 3A যদি থাকে ইনফ্রাক্লাভিকুলার লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকবে। N3B থাকবে হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোড প্লাস ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকবে। আর N3C হবে আপনার যদি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে। তো সেগুলোর উপর ভিত্তি করে আপনার স্টেজিংটা হয়। এবারে স্টেজ 1, স্টেজ 2 হলে আপনার আর্লি ব্রেস্ট ক্যান্সার বলা হয়, আর স্টেজ 3A, 3B, 3C হলে আপনার ওটা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার বলা হয়। আর মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার তখনই বলা হয় যদি ব্রেস্ট ক্যান্সারটা হয় ডান দিকের ব্রেস্ট ক্যান্সার বাঁ দিকে ছড়িয়ে গেছে, বা ধরুন কোনো বোন মেটাস্টাসিস আছে, বোন পেন হচ্ছে, বোনে ছড়িয়ে গেছে, বা ধরুন লাংসে ছড়িয়ে গেছে, পেশেন্টের কাফ হচ্ছে, হিমোপটিসিস হচ্ছে, মানে কাশির সঙ্গে রক্ত বেরোচ্ছে, বা সিনকোপ হচ্ছে, ধরুন মাথা ঘুরছে পেশেন্টের, এই জিনিসগুলো আপনার মেটাস্টাসিসটাকে ইন্ডিকেট করে আর কি ক্লিনিক্যালি। অনেকের বহু মানুষের খুব স্বাভাবিকভাবেই মনে হয় যে দেখুন প্রত্যেকে আমরা সুস্থ থাকতে চাই, কিন্তু তারপরে যদি প্রথম দিকের স্টেজে আসে কেউ, তাহলে সেটা পুরো কিওর পসিবল একদম প্রথম আর্লি স্টেজে? কারণ এখন কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে যে ক্যান্সারটা অনেকাংশেই সেরে যায় যদি নাকি একটু প্রথম দিকে মানুষ আসেন এবং প্রথম দিকে ডায়াগনোসিস করে বোঝা যাচ্ছে ওটা ক্যান্সার, তাহলে ট্রিটমেন্ট সম্ভব। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেক্ষেত্রে সার্ভাইভাল যে রেট আমরা বলি সেটা ঠিক কিরকম? দেখুন, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে পুরোপুরি কিওর ওটা কেউই কখনো পুরোপুরি বলতে পারবেন না, তবে আমরা ক্যান্সারের ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট হিসেবে আমরা ক্যালকুলেট করি। তো সেটা দেখতে গেলে যদি আর্লি ব্রেস্ট ক্যান্সার হয় স্টেজ 1, স্টেজ 2, তাহলে সেক্ষেত্রে আপনার সার্ভাইভাল রেটটা 85%-এর কাছাকাছি। আপনার ধরুন লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হলে সেটা 50%-এর কাছাকাছি, মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার হলে সেটা 30%-এর কাছাকাছি। সেই অনুযায়ী মানে এরকম হচ্ছে আপনার সার্ভাইভাল 5 ইয়ার সার্ভাইভাল রেট। মেটাস্টেটিস যেটা বললেন সেটা কি অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার? মেটাস্টেসিস মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া ক্যান্সারটা। ধরুন একটা জায়গা থেকে যদি একদিকের ব্রেস্টে ক্যান্সার হয়েছে, সেটা যদি অন্যদিকের অ্যাক্সিলাতে ছড়িয়ে গেছে বা অন্যদিকের ব্রেস্টে ছড়িয়ে গেছে, সেটাও কিন্তু মেটাস্টেসিস। বা ধরুন সেটা ব্রেস্ট ক্যান্সারটা লাঙে ছড়িয়ে গেছে, একদম পুরো চেস্ট এক্সট্রেতে দেখতে পাচ্ছি একদম ক্যানন বল মেটাস্টেসিস পাওয়া যাচ্ছে, যেটাকে এক ধরনের আমাদের মেডিকেল টার্মে বলা হয়, তো সেটাকেও বলা হয় যে চেস্ট মেটাস্টেসিস হয়েছে। বা ধরুন বোন মেটাস্টেসিস আপনার এক্সরে মানে লাম্বার এক্সরেতে দেখা যাচ্ছে, বা ধরুন বোন স্ক্যানে দেখা যাচ্ছে, বা অনেক সময় পেট সিটিতে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে পেট সিটি স্ক্যান। মেটাস্ট্যাটিক যখনই আমরা মেটাস্ট্যাটিক ব্রেস্ট কার্সিনোমা সাসপেক্ট করি তখন নিয়ম হচ্ছে আপনার একটা পেট সিটি স্ক্যান করানো, ফ্লুরোডিঅক্সিগ্লুকোজ দিয়ে আপনার পেট সিটি স্ক্যান করিয়ে আমরা সেটা দেখি যে কোথায় আপনার মেটাস্টেসিস হয়েছে। সেটা আপনার বোনেও হতে পারে, লাংসেও হতে পারে, ব্রেনেও হতে পারে। ব্রেস্টের ক্ষেত্রে মোস্ট কমন আপনার বোন মেটাস্টেসিস হয়, ফলোড বাই লাং মেটাস্টেসিস, এন্ড ব্রেন মেটাস্টেসিসটা লাস্টে হয়। মানে ব্রেস্ট থেকে শুরু হলো, কিন্তু যে কোনো জায়গায় দেখা যেতে পারে যে সেক্ষেত্রে ছড়িয়ে গেছে, ছড়িয়ে সেই পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, কিছু কিছু ক্যান্সার ছড়ানোর মাত্রাটা বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম। যেমন ধরুন জিআইটি তে যদি ক্যান্সার হয় সেটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা বেশি। ব্রেস্টের ক্ষেত্রে সেটা
আপনার ব্যাটসম্যান প্লেক্সাস দিয়ে সেটা আপনার লাম্বার ভার্টিব্রাতে ছড়ানোর চান্স বেশি। প্রত্যেকেরই একটা আলাদা আলাদা মেটাস্টেটিক এরিয়া থাকে। প্রস্টেট ক্যান্সার হলে আপনার বোন মেটাস্টেটিস হওয়ার চান্স বেশি। থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে আপনার প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা হলে সেটা আপনার ধরুন লাঙে মেটাস্টেটিস হওয়ার চান্স বেশি। যদি ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা হয় সেটা আপনার বোন মেটাস্টেটিস হওয়ার চান্স বেশি। সেটা ক্যান্সার টু ক্যান্সার ভ্যারি করে যে কোন অর্গানে বা কোন শরীরের কোন অংশে গিয়ে মেটাস্টেটিসটা হবে। আচ্ছা, মানে এটাকে মানুষ যেটা ভাবছেন যে ব্রেস্ট ক্যান্সারটা নিয়ে যারা খুব বেশি চিন্তিত, আমার মনে হয় যেভাবে ডক্টর এক্সপ্লেন করছেন প্রত্যেকটা জিনিসকে, এরপর চিন্তার কোনো কারণ নেই, বরং আমরা একটুখানি সচেতন থাকবো, সতর্ক থাকবো। আচ্ছা ডক্টর, এই যে আপনি বলছেন যে বিভিন্ন ভাগগুলো সেক্ষেত্রে ছড়িয়ে গেলে একরকম, প্রথম দিকে মানুষ ট্রিটমেন্ট করতে আসলে তখন তার ক্ষেত্রে রেজাল্ট একরকম, কিন্তু প্রত্যেকেই আমরা চাই প্রথমে গিয়ে ডক্টরের কাছে পৌঁছতে, কারণ আমরা সুস্থ হতে চাই, এটাই প্রথম কথা এবং শেষ কথা। ফার্স্ট স্টেজে কি আদৌ কোনো লক্ষণ দেখতে পান মানুষ? আর দেখতে পেলে কিভাবে লক্ষণগুলো দেখতে পাবেন যাতে তারা একদম আর্লি স্টেজে ডক্টরের কাছে চলে আসছেন? ফার্স্ট স্টেজে পেশেন্ট লাম্প নিয়ে প্রেজেন্ট করে যে আমার এখানে একটা লাম্প আছে, সেটা আস্তে আস্তে বাড়ছে। সেটা যদি ফাইব্রয়েডেনোমা হয় সেটা গ্রোথ হার্ট রেটটা অনেক কম হবে। সেটা যদি ক্যান্সার হয় সেটা হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে। প্রথম হচ্ছে লাম্প, সেই লাম্পটা হঠাৎ করে বেড়ে যাওয়া। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে আপনার তার সঙ্গে ধীরে ধীরে নিপল ডিসচার্জ হতে পারে, নিপল দিয়ে রস বেরোনো, তারপর তার সঙ্গে নিপল রিট্রাকশন হতে পারে, নিপলটা ভেতরের দিকে ঢুকে গেছে। এই জিনিসগুলো আপনার যে সাইন যে ওটা ব্রেস্ট ক্যান্সার দিকে যাচ্ছে জিনিসটা। তারপরে ধীরে ধীরে আপনার লিম্ফ নোডটা প্যালপেট হওয়া শুরু হবে। একদম লাস্টে গিয়ে যদি আপনার সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা প্যালপেট হয় তার মানে সেটা একদম আপনার প্রায় স্টেজ 3 এর দিকে চলে যাচ্ছে সেটা। এবার আসি চিকিৎসা ব্যবস্থা বেসিক্যালি কোন কোন ওয়েগুলো রয়েছে? সার্জিক্যাল কি এখানে ম্যান্ডেটরি, না সার্জিক্যাল ছাড়াও ট্রিটমেন্ট রয়েছে, আরো মেডিসিনের মাধ্যমেও কিউর পসিবল? ব্রেস্ট ক্যান্সারের সার্জারি ছাড়া কিওর সেরকম আমার জানা নেই, তবে মেটাস্ট্যাটিক ক্যান্সার হলে সেখানে সার্জারি করা যায় না, সেক্ষেত্রে তখন কেমোথেরাপি চালাতে হয়। যদি আপনার আর্লি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা যায়, যেখানে আপনার টিউমারের সঙ্গে 1 সেন্টিমিটার মার্জিন টিস্যু বাদ দেওয়া হয়, তারপর আপনার ফলোড বাই রেডিওথেরাপি, তারপর ওই জায়গাটা রে দিয়ে আর কি সাইকেল চলে, রেডিওথেরাপির সাইকেল, সেটাকে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি বলে। সেটা যদি আর্লি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে সেটা করা যায়, বা টিউমারটা যদি লেস দেন 5 সেন্টিমিটার হয় বা কোনো লিম্ফ নোড প্যালপেবল না, সেই সমস্ত ক্ষেত্রে আর্লি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনার ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা যায়। আর যদি আপনার সেটা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয়ে যায় তখন আপনাকে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে তারপরে অপারেশন করা হয়। তারপরে সেই অপারেশনটা হবে আপনার ব্রেস্ট কনজারভেটিভ সার্জারিও হতে পারে, বা যদি টিউমারটা বড় থাকে, আপনার যদি মাল্টিসেন্ট্রিক থাকে, সেই সমস্ত ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা যায় না। যদি টিউমারটা যদি অনেক জায়গায় আছে, 2-3 জায়গায় আছে মাল্টিসেন্ট্রিক, ব্রেস্টের সঙ্গে সেটা রেশিওটা আপনার টিউমারের রেশিওটা অনেকটা বেশি, তখন সেটাকে মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি করা হয়। পুরো ব্রেস্টের সঙ্গে আপনার অ্যাক্সিলারি লিম্ফ নোডের লেভেল 1, লেভেল 2, কখনো কখনো লেভেল 3ও বাদ দিতে হতে পারে। আচ্ছা, এই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা এত কথা বলছি, এত সচেতনমূলক বার্তা রয়েছে সমাজেও, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম থেকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়, কারণ দিনে দিনে এত বেড়ে যাচ্ছে, তাই এর কি কোনো আদৌ প্রিভেন্টেবল মেজার রয়েছে, মানে প্রিভেন্ট করা সম্ভব ব্রেস্ট ক্যান্সারকে? প্রিভেনশন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনাকে ফ্যাট, জাঙ্ক ফুড, এই জাতীয় জিনিসগুলো কম কনজিউম করতে হবে, অ্যালকোহল, টোবাকো এগুলোকে কম কনজিউম করতে হবে, বেশি করে অ্যান্টিঅক্সিডেন্টস জাতীয় খাবার খেতে হবে। আপনার লেট প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করতে হবে। মোর দ্যান 35 এজে প্রেগনেন্সি এটা একটা রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার, কারণ প্রেগনেন্সিতে আপনার প্রোজেস্টেরনের মাত্রা শরীরে বাড়ে, ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। ইস্ট্রোজেন শরীরে বেশি থাকলে, ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকলে ব্রেস্ট ক্যান্সারের মাত্রাও বাড়বে, কারণ আপনার ইস্ট্রোজেনটা ডাক্টাল প্রলিফারেশন করে। তো সেই ইস্ট্রোজেনের আরো কিছু কিছু ফ্যাক্টর থাকে, আর্লি মিনার্কি, পোস্ট মেনোপজ, মানে হচ্ছে যাদের মেন্স ধরুন 11 বছরের আগে শুরু হয়ে গেছে আর মেন্স সে বন্ধ হতে প্রায় 50 বছর পেরিয়ে গেছে, তারা বেশি রিস্ক থাকে। তার একটাই কারণ হচ্ছে প্রলংড ইস্ট্রোজেন এক্সপোজার। তো সেই প্রলংড ইস্ট্রোজেন এক্সপোজার যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমাকে কমাতে হবে। এই যে নারী পুরুষ নির্বিশেষে, তারপর আপনার ব্রেস্ট ফিডিংটাকে প্রমোট করতে হবে। যেমন ধরুন ব্রেস্ট ফিডিং যারা
1 বছরের বেশি ব্রেস্ট ফিডিং করে তাদের হওয়ার চান্সটা অনেকটা কম। হুম এই সমস্ত ব্রেস্ট ফিডিংটা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া করে, আপনার ইস্ট্রোজেনের মাত্রাটা কমিয়ে দেয় শরীরে, তো ব্রেস্ট ক্যান্সারের মাত্রাটাও কমে। এই সমস্ত জিনিসগুলো আপনার কিছুটা বলা যায় যে প্রিভেন্টেবল। আচ্ছা, এই যে মানে যেটা বলছিলাম একটু আগেই, প্রশ্ন ছিল যে প্রত্যেকেরই তো হচ্ছে, কি নারী কি পুরুষ প্রত্যেকেরই হতে পারে, তো সাধারণত এর অনুপাতটা কিরকম? মানে ছেলেদের মধ্যে সংখ্যাটা বেড়েছে, কিন্তু আমরা যদি বলি আপনাদের কাছে যে কেসগুলো বেসিক্যালি আসছে ফিমেল মেল, কিরকম যদি মানে অনুপাত হিসেবে বলা হয়? সত্যি কথা বলছি, আমি 6 বছরের সার্জিক্যাল ক্যারিয়ারে মেল শিয়ার ব্রেস্ট একটাই পেয়েছি। আচ্ছা, এমনি আপনার ডেটা বলে যে 0.5% চান্স থাকে মেল শিয়ার ব্রেস্ট হওয়ার। তারা সেটার কারণ অনেকটাই হচ্ছে, হ্যাঁ সেটা কারণ হচ্ছে আপনার জেনেটিক্যাল। হুম যেমন ধরুন কিছু কিছু কন্ডিশন থেকে P53 জিন মিউটেশন, BRCA2 মিউটেশন, কিছু কিছু জিন থাকে, হুম লিপফ্রমেনি সিনড্রোম, কিছু কিছু সিনড্রোম থাকে, সেই সমস্ত না থাকলে সাধারণত মেলদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স আপনার 0.5%। কিছু কিছু ক্ষেত্রে যাদের ওবেস হয় তাদের ক্ষেত্রে হওয়ার চান্স অনেকটা বেশি হয়। হুম তার একটাই কারণ যে আপনার পুরুষদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা ব্যাপারটা অনেকটা কম থাকে, তো সেই কারণের জন্যই আপনার মানে ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটাও কম। ভীষণ জানতে ইচ্ছে করছে যে যেহেতু বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এখন তরুণ প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা টেন্ডেন্সি থাকছে, তারাও কিন্তু সেফ এন্ড সিকিউর নয়, তো তরুণ প্রজন্মের ক্ষেত্রে আপনি কি বার্তা দিতে চাইবেন? কারণ তারাই তো ভবিষ্যৎ দেশের, তারা আক্রান্ত হলে অসুস্থ হলে একটা পুরো সমাজের যে পরিকাঠামো ভেঙে যায়, তো এক্ষেত্রে তাদের জন্য কি বার্তা দিতে চাইবেন যাতে ব্রেস্ট ক্যান্সার থেকে তারা মুক্ত থাকতে পারেন বা অন্তত এটাকে প্রিভেন্ট করতে পারেন? একটাই জিনিস বলতে চাইবো, লাইফস্টাইল মডিফিকেশনটাকে ঠিক করতে হবে, সেডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করতে হবে, আপনার জাঙ্ক ফুড কম খেতে হবে, অ্যালকোহল স্মোকিং এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যদি কখনোই কোনো লাম্প হঠাৎ করে যদি মনে হয়, সেটা মাঝে মাঝে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারেন ঘরে। যদি কখনো লাম্প মনে হয় সঙ্গে সঙ্গে একজন সার্জনকে গিয়ে কনসাল্ট করা, যে জিনিসটা নিয়ে আরো সচেতন হওয়া, যে জিনিসটা কোনো ভয়ের কিছু না কিনা, সেটাকে নিয়ে কোনো মানে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদে ট্রিটমেন্টের ভরসায় না থেকে সরাসরি একজন কোনো সার্জনের সঙ্গে কনসাল্ট করা, এই জিনিসগুলোকে করতে হবে। তারপর ধরুন লেট প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করতে হবে, প্রেগনেন্সি 35-এর পরে প্রেগনেন্সিগুলো হাই রিস্ক থাকে, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করলে আরো ব্রেস্ট ক্যান্সারটাকে কিছুটা হলেও প্রিভেন্ট করা সম্ভব। হ্যাঁ, সুতরাং সমস্যা রয়েছে, রোগ রয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেরা একটু নিজেদেরকে সজাগ করি, সচেতন করি, পারলে আমাদের চারিপাশে যারা আছে তাদেরকেও একটু সজাগ করি, সচেতন করি, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রত্যেকেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্যা দেখলেই সমাধানের পথ খোঁজা নিজেরা নয়, বরং কোনো অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন, এটাই বলার রইল। নমস্কার। নমস্কার।